আজকে প্রজেক্টাইল মোশনের আরেকটা অন্য কেস এখানে আমরা করব। ঠিক আছে, এটাই প্রজেক্টাইল মোশনের লাস্ট টপিক। আজকে হচ্ছে যদি একটা ইনক্লাইন প্লেন থাকে, ভূমি থেকে যদি একটা ইনক্লাইন প্লেন থাকে, প্লেন মানে এইভাবে ইনক্লাইন আছে, ঠিক আছে, তখন যদি কোনো বস্তুকে ছোড়া হয় এই ডাইরেকশন বরাবর, তখন গিয়ে এটা কোথায় পড়বে? এইখানে, এই বিন্দুতে পড়বে। সেই ক্ষেত্রে আমাদের আজকে সমস্ত ক্যালকুলেশন বার করতে হবে। ঠিক আছে, ধরা যাক এই ইনক্লাইন প্লেনের কোণ হচ্ছে বিটা, আর এই টোটাল মানে যে অ্যাঙ্গেল থেকে আমরা ছুড়বো তার সাথে ইনক্লাইন প্লেনের অ্যাঙ্গেল হচ্ছে আলফা। ঠিক আছে, তাহলে একটা জিনিস এখানে বলে রাখি, যখন আমরা ইনক্লাইন্ড প্লেনের হিসাব করব তখন আমরা কোণ নেব কি? আলফা মাইনাস বিটা। আর যখন শুধুমাত্র এই ব্লকটার হিসাব করব তখন কোণ নেব বিটা। ঠিক আছে, আচ্ছা, তাহলে যদি ইনিশিয়াল ভেলোসিটি যদি ইউ হয়, তাহলে এই ইনক্লাইন্ড প্লেন বরাবর আমাদের ভেলোসিটি কত? ইউ কস কত? ইনক্লাইন্ড প্লেন বরাবর কত হবে? ইনক্লাইন্ড প্লেন বরাবর হবে ইনিশিয়াল ভেলোসিটি ইউ কস আলফা মাইনাস বিটা। যখন আমরা ইনক্লাইন্ড প্লেন মানে এই অ্যাঙ্গেলটা কনসিডার করব তখন আমরা আলফা মাইনাস বিটা নেবো। ঠিক আছে, তাহলে ইনক্লাইন্ড বরাবর ফোর্স হচ্ছে ইউ কস আলফা মাইনাস বিটা, আর এই ফোর্সটা কত? ইউ সাইন আলফা মাইনাস বিটা, ইউ সাইন আলফা মাইনাস বিটা। ঠিক আছে, এই ক্ষেত্রে আর একটা জিনিস নিতে হবে আমাদের, এখানে গ্র্যাভিটির মান এখানে জি কস বিটা নিতে হবে। জি কস বিটা এটার একটা প্রমাণ আছে, মানে সমীকরণটা প্রমাণ আছে, সেটা বিশাল বড়, সেটা এখন করার দরকার নেই, লাগবেও না। এখানে মনে রাখবে তোমরা, যখন ইনক্লাইন প্লেন বরাবর কোনো প্রজেক্টাইল মোশনের ক্যালকুলেশন হবে তখন অভিকর্ষ ত্বরণের মান জি কস বিটা নেওয়া হয়। অভিকর্ষ ত্বরণের মান জি কস বিটা নেওয়া হয়। তাহলে আমরা সিম্পল ইনক্লাইন প্লেন যখন মানে সিম্পল যখন প্রজেক্টাইল মোশন করেছিলাম তখন টোটাল টাইমটা কত ধরে লেগেছিল? আমাদের টোটাল টাইম কত লেগেছিল? যখন সিম্পল মোশন করেছিলাম আমরা তখন টোটাল টাইম কত লেগেছিল? 2u sin theta by d। 2u sin theta বাই জি, তাই তো? জি। হ্যাঁ। তাহলে এখানে কি লিখবো? 2u sin theta বাই জি। তাহলে এখানে 2u sin theta বাই জি। এবার থিটার মানটা এখানে কত? ঠিক আছে, থিটার মানটা হচ্ছে আলফা মাইনাস বিটা, আর জি এর মানটা কত? জি কস বিটা। ঠিক আছে, তাহলে ইনক্লাইন প্লেনের ক্ষেত্রে যখন আমরা প্রজেক্টাইল মোশন কিছু মানে এখান থেকে ছুড়বো আর সেটা যদি এই বিন্দুতে গিয়ে পড়ে, সেই ক্ষেত্রে এই টোটাল টাইমটা আমাদের হবে 2u sin আলফা মাইনাস বিটা বাই জি কস বিটা। এবার হচ্ছে এখান থেকে এই বিন্দুর ডিস্টেন্স কত? এখান থেকে এই বিন্দুর দূরত্ব কত, মানে হরাইজন্টাল বরাবর কতটা আমাদের ডিস্টেন্স কভার হবে? আমি এই দূরত্বটা বলিনি, কিন্তু আমি বলেছি এখান থেকে এই দূরত্বটা কত হবে। মানে ওপির দূরত্ব কত এখানে আমাদেরকে বার করতে হবে এক্স ডাইরেকশন বরাবর। ঠিক আছে, তাহলে আমরা এক্স ডাইরেকশন বরাবর যদি আমরা ডিস্টেন্সটা বার করি তাহলে কি করব? এক্স ডাইরেকশন বরাবর ইনিশিয়াল ভেলোসিটি কত? এক্স ডাইরেকশন বরাবর ইনিশিয়াল ভেলোসিটি ইউ কস কত? ইউ কস আলফা। তো প্রথমটা বুঝতে পেরেছো তো? প্রথমটা টাইমটা কিভাবে বার করেছি?
টাইমটা না বুঝতে পারলে হবে না, এখানে টাইমের মানটা এখানে পুট করতে হবে। ঠিক আছে, বেশ, তাহলে এটা আমরা কত পেলাম, ইউ কস হরাইজন্টাল ডাইরেকশন বরাবর আমাদের হচ্ছে ইউ কস আলফা। এবার আমরা ব্যাপার আমাদের বার করতে হবে কি, ওজির ডিস্টেন্স। ওজির ডিস্টেন্স বার করতে গেলে কি করব, আমরা কি জানি ভেলোসিটি সমান ডিস্টেন্স বাই টাইম। তার মানে যদি আমাদের এটা ভেলোসিটি দেওয়া থাকে তাহলে এর সঙ্গে আমরা টাইম টাইম গুণ করে দিলে ডিস্টেন্সটা পেয়ে যাব, ওপির ডিস্টেন্সটা পেয়ে যাব। তাহলে তাহলে আমাদের ওপির দূরত্ব কত, ওপির দূরত্ব হলো ইউ কস আলফা ইন্টু টি। তার মানে আবার কি পাবো, ইউ কস আলফা, টি এর মান কত, টি এর মান কি পেলাম 2u সাইন আলফা মাইনাস বিটা বাই জি কস বিটা। এটা হচ্ছে আমাদের ওপির দূরত্ব। এবার আমাদেরকে বার করতে হবে ও এর দূরত্বটা কত। এর আগে আমরা বার করলাম এইটা, এবার আমরা বার করব এইটা। এখানে করি, ও এর দূরত্ব বার করতে হবে। ও এর দূরত্বটা আমরা সেম ফর্মুলায় বার করার চেষ্টা করব। কিভাবে বার করব, কিভাবে বার করবো সেটা দেখো। cos থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, cos থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। এখানে আমরা ভূমি বাই অতিভুজ করলে কিন্তু মানটা পেয়ে যাব। এই ক্ষেত্রে মনে রাখতে হবে আমরা এই কোণটা কনসিডার করব, শুধুমাত্র এই কোণটা। আগের ক্ষেত্রে যখন ও এ মানে ওপি বার করেছিলাম তখন আমরা আলফা কোণটা কনসিডার করেছিলাম। এবার এইটা বার করার জন্য আমরা বিটা কোণ কনসিডার করব। তার মানে cos বিটা সমান আমরা কি করব, ভূমি ওপি বাই ও এ। এবার আমাদের বার করতে কি হবে, ও এ, তার মানে ও এ সমান ওপি বাই cos বিটা। ঠিক আছে, ওপির মান আমরা কি পেয়েছিলাম, ওপির মান পেয়েছিলাম 2u স্কয়ার সাইন আলফা মাইনাস বিটা বাই cos বিটা, জি cos বিটা। ঠিক আছে, এটার সাথে যদি আমরা cos বিটা, এটা আছে তো, তাহলে এটার সাথে যদি আমরা cos বিটা ভাগ করি তাহলে নিচে আর একটা কি আসবে, cos বিটা চলে আসবে, যে থেকে নিচে cos বিটা আছে। তাহলে আমাদের কি চলে আসবে, লাস্টে যদি ফাইনাল আমরা এটা লিখি, এটা আসবে 2u স্কয়ার সাইন 2u স্কয়ার সাইন আলফা মাইনাস বিটা বাই জি cos স্কয়ার বিটা। ঠিক আছে, বেশ, নেক্সট। কালকে মোমেন্টাম সমান কি বলেছিলাম, মোমেন্টাম, মোমেন্টাম সমান এম আমরা ইন্টু বলেছিলাম, হ্যাঁ এম বলো, ইন্টু ভি, এম এম ইন্টু ইন্টু, ভি, ভি। হ্যাঁ এম ইন্টু ভি। ঠিক আছে, তাহলে আজকে একটা কোয়েশ্চেন হলো যে যদি একটা বস্তুকে 60 ডিগ্রি কোণে ছোড়া হয় তাহলে তার ইনিশিয়াল মোমেন্টাম পি এ সঙ্গে ফাইনাল মোমেন্টাম মানে এখানে পিবি এর টোটাল তাহলে কত মোমেন্টাম হবে, মানে পি এ প্লাস পিবি আমাদের টোটাল মোমেন্টাম কত পাবো, বা চেঞ্জ ইন মোমেন্টাম কত।
ঠিক আছে, চেঞ্জ ইন মোমেন্টাম কত, কোন একটা বস্তুকে যদি এখান থেকে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ছোড়া হয় তাহলে প্রথমে ইনিশিয়াল পয়েন্টে আমাদের মোমেন্টাম আর ফাইনাল মোমেন্টামের মধ্যে ডিফারেন্স কত সেটা বার করতে বলেছে। তাহলে ইনিশিয়াল পয়েন্টে মোমেন্টাম পি এ বিন্দুতে কত এম সাইন 60 ডিগ্রি, সরি ওটা এম ইউ ইউ সাইন সাইন 60, এম ইউ সাইন 60 ডিগ্রি হবে, এম হ্যাঁ ইউ সাইন 60 ডিগ্রি। আর পি বি বিন্দুতে হচ্ছে এম ইউ সাইন 60 ডিগ্রি। ঠিক আছে, দুটোরই মান সেম, কিন্তু ব্যাপার হচ্ছে যেহেতু দুটো অপোজিট ডাইরেকশন, মানে প্রথমে পি এর মোমেন্টাম ছিল এইদিকে আর বি এর পিবি মোমেন্টাম নিচের দিকে, সেই জন্য আমাদের আলটিমেট রেজাল্টেন্ট পি বার করতে গেলে কি করতে হবে, এই দুটো যোগ করতে হবে, পি এ প্লাস পিবি। তাহলে পি এ হচ্ছে এম ইউ সাইন 60 ডিগ্রি আর পিবির মান হচ্ছে সেম এম ইউ সাইন 60 ডিগ্রি। তাহলে এখানে আমরা কি লিখবো, 2mu sin 60 ডিগ্রি লেখা যাবে তো, দুটো যোগ করে দিলে, এই দুটো যোগ করলে লেখা যাবে তো 2mu sin 60 ডিগ্রি। সেগুলো 60 ডিগ্রি হবে, √3/2 লিখে দিয়েছেন আপনি। ওই 60 ডিগ্রির মানটা আমি এখানে একবারে পুট করে দিয়েছি আর কি, পুট করে দিয়েছি। না না, তাহলে তো সাইন থাকবে না। ঠিক আছে, এখানে সেটাই করে নাও না, অসুবিধা কি, সেটাই করে নাও, সেটাই করে নাও সাইন 60 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে এবার যদি আমরা মানটা বসাই 2mu sin 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, তাহলে 2 কেটে গেল, তাহলে আমাদের আলটিমেট যে মোমেন্টাম পেলাম সেটা কি √3 ইন্টু mu। ঠিক আছে, অপোজিট ডাইরেকশনের সময় সব সময় প্লাস করতে হয় আর সেম ডাইরেকশনের ক্ষেত্রে মাইনাস। এবার কোশ্চেন বলছে দুটো সেম রেঞ্জ, দুটো মানে কি, এখান থেকে একটা প্রজেক্টাইল ভাবে ছোড়া হলো অ্যাঙ্গেল দিয়ে আর এখান থেকে একটা অ্যাঙ্গেল দিয়ে ছোড়া হলো, সেক্ষেত্রে এর টাইম হচ্ছে t1, এর টাইম t2, এই দুটো রেঞ্জ সমান, রেঞ্জ দুটোরই সমান, সেই ক্ষেত্রে বলছে t1 t2 এবং আর এর মধ্যে সম্পর্ক কি, t1 t2 আর আর এর মধ্যে সম্পর্ক কি। এখানে একটা জিনিস মনে রাখবে, যখন কোনো দুটো মিসাইল ধরলাম আমরা, যখন কোনো দুটো মিসাইলের রেঞ্জ সমান হবে সেই ক্ষেত্রে এই অ্যাঙ্গেল দুটো একটা হবে থিটা আর একটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। ঠিক আছে, যখন কোনো দুটো মিসাইল সেম রেঞ্জে যাবে তখন তাদের যে যে অ্যাঙ্গেলে ছড়াবে সেই অ্যাঙ্গেলটা একটা হবে থিটা আর একটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। ঠিক আছে, তাহলে আমাদের t1 যদি আমরা কনসিডার করি, t1 সমান কি, t1 সমান হচ্ছে আমাদের 2u sin থিটা বাই জি, 2u sin থিটা বাই জি, 2u sin থিটা বাই জি। আর t2 যদি আমরা বলি 2u sin 90 ডিগ্রি মাইনাস থিটা বাই জি। ঠিক আছে, এবার তাহলে আমরা যদি t1 আর t2 এখানে গুণ করি, t1 আর t2 যদি আমরা এখানে গুণ করি তাহলে কি পাবো, 2u sin থিটা বাই জি ইন্টু 2u sin 90 ডিগ্রি মাইনাস থিটা বাই জি। ঠিক আছে, এবার সাইন এটাকে আমরা সাইন 90 ডিগ্রি মাইনাস থিটাকে আমরা কি লিখতে পারি, cos থিটা। ঠিক আছে, তার মানে এখানে আমি এটা সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা না লিখে একবারে cos থিটা লিখছি।
2u cos থিটা। তাহলে এখানে আমরা কি পেলাম, 4u স্কয়ার sin থিটা ইনটু cos থিটা বাই g স্কয়ার, 4u স্কয়ার sin থিটা ইনটু cos থিটা বাই g এর স্কয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমরা 2/g কমন নিই, 2/g যদি কমন নিই তাহলে কি পাবো, u স্কয়ার আর 2 sin থিটা ইনটু cos থিটা মানে কি হবে, sin 2 থিটা। এখানে একটা 2 বাকি থাকছে, কি কি না বললাম এখান সাইন থেকে টু আমরা যদি থিটা। 2, হ্যাঁ sin 2 থিটা বুঝতে পেরেছো তো, এখান থেকে যদি 2 কমন, এখানে ভেতরে 2 পড়ে থাকছে, 2 sin থিটা ইনটু cos থিটা মানে sin 2 থিটা বাই g। বা জি স্কোয়ারটা বাইরে নিয়ে নিলেও অসুবিধা নাই আমাদের, জি স্কোয়ারটা বাইরে নিয়ে নিলেও অসুবিধা নাই। বেশ ঠিক আছে, জিটা যখন কমন নিয়েছি জিটা ভেতরে রেখে দিই। তাহলে এটা কত, এটা কমন, এটা কি একটা কনস্ট্যান্ট, 2/gটা একটা কনস্ট্যান্ট, তাই তো, 2/gটা একটা কনস্ট্যান্ট, 2/gটা কি একটা কনস্ট্যান্ট। আর এই ভ্যালুটা কিসের মান, এই এটা ভ্যালুটা রেঞ্জের মান, কিসের মান, রেঞ্জের রেঞ্জ, মান। এটা রেঞ্জ। ঠিক আছে, হ্যাঁ রেঞ্জ। তাহলে t1 t2 আমরা লিখতে পারি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু রেঞ্জ, t1 t2 ডাইরেক্টলি প্রপোর্শনাল টু রেঞ্জ। তাহলে t1 যখন কোনো দুটো মিসাইলকে সেম রেঞ্জে ছোড়া, মানে সেম রেঞ্জ যাওয়ার জন্য ছোড়া হয়, তখন তাদের মধ্যে একটা কোণ হয় থিটা, একটা হয় 90 ডিগ্রি মাইনাস থিটা। সেই ক্ষেত্রে t1 আর t2 আর এর মধ্যে সম্পর্ক হচ্ছে প্রপোর্শনাল, মানে t1 t2 ডাইরেক্টলি প্রপোর্শনাল টু r। এটা ডাইরেক্ট কোশ্চেন এভাবে জিজ্ঞেস করে। তোমাদের রবিবারে প্রজেক্টাইল মোশন, মানে প্রথম দিন থেকে প্রজেক্টাইল মোশন আজকে শেষ হবে, আজকে পর্যন্ত তোমাদের পরীক্ষা হবে রবিবারের দিন। সবাইকে সে ওই টাইমে আসতে হবে এবং নির্দিষ্ট টাইমের মধ্যে সাবমিট করতে হবে, যেমন হয় আর কি। ঠিক আছে, তাহলে আমাদের প্রজেক্টাইল মোশন কিন্তু শেষ হয়ে গেছে, এবার নিউটনস ল শুরু হবে। নিউটনস ল, নিউটনস ল, নিউটনস ল বলার আগে আমাদেরকে জানতে হবে যে ইনার্সিয়া কি। ইনার্সিয়া বা পদার্থের জাড্য ধর্ম বলতে কি বোঝো, পদার্থের জাড্য ধর্ম বলতে কি বোঝানো হয়। পদার্থের জাড্য ধর্ম হচ্ছে পদার্থের এমন একটি ধর্ম যেটি যখন স্থির থাকে বা গতিশীল থাকে, তার সেই স্থির বা গতিশীল অবস্থাকে বজায় রাখার চেষ্টা করে যতক্ষণ না তার উপর ফোর্স দেওয়া হচ্ছে। কি বললাম, পদার্থের জাড্য হলো পদার্থের এমন একটি ধর্ম যা নিজেকে স্থির বা গতিশীল অবস্থায়, মানে যেটা ইনিশিয়াল থাকবে আর কি পজিশন, যদি স্থির কোনো বস্তু যদি স্থির থাকে তাহলে সেই স্থির রাখার চেষ্টা করবে নিজেকে যতক্ষণ না তার উপর বল প্রযুক্ত হচ্ছে। আবার যদি গতিশীল থাকে তাহলে গতিশীল অবস্থায় সে নিজেকে রাখার চেষ্টা করবে যতক্ষণ না, মানে কি রেসিস্ট্যান্ট ফোর্স, মানে ওকে যদি আটকানোর জন্য কোনো ফোর্স যদি ক্রিয়া না করে। তাহলে আমরা ইনার্সিয়া বলতে কি বুঝি, দ্য প্রপার্টি অফ এ বডি টু কন্টিনিউ ইন ইটস স্টেট at rest when it is rest, and in speed or motion or uniform motion when it is in motion, unless the force works on it। মানে যতক্ষণ না কোনো বস্তুর উপর ফোর্স ক্রিয়া করছে ততক্ষণ কোনো বস্তু যদি তার স্থির অবস্থাকে স্থির রাখে এবং গতিশীল অবস্থাকে যদি গতিশীল অবস্থা রাখে, তখন আমরা কি বলি, তাকে ইনার্সিয়া বা পদার্থের জাড্য ধর্ম বলি। ইনার্সিয়া দু রকম, একটা হচ্ছে স্থিতিজাড্য, একটা হচ্ছে গতিজাড্য। একটা হচ্ছে স্থিতিজাড্য আর একটা হচ্ছে গতিজাড্য। স্থিতিজাড্য উদাহরণ হলো যে ধরো আমরা গাড়িতে বসে আছি, হঠাৎ করে একটা ইনিশিয়াল মানে অ্যাক্সিলারেশন দিয়ে আমরা যদি গাড়িটা চালানোর চেষ্টা করি, তখন কি হয়, আমার পিছন দিকে হেলে যায়। এর কারণ হচ্ছে স্থিতিজাড্য, কারণ আমাদের বডিটা স্থির অবস্থায় থাকার চেষ্টা করে। ঠিক আছে, ঠিক সেরকমই আবার যখন চলন্ত গাড়ি আমরা যদি হঠাৎ করে থামিয়ে দিই, তখন আমরা আবার সামনের দিকে হেলে পড়ি, কারণ আমরা গতিশীল ছিলাম গাড়িটার সাপেক্ষে। ঠিক আছে, গাড়িটার সাপেক্ষে গতিশীল মানে কি, স্থিরই ছিলাম কিন্তু অ্যাকচুয়ালি আমরা গতিশীল ছিলাম। সেই ক্ষেত্রে
আমরা ব্রেক মারলে কিন্তু আমরা সামনের দিকে ঝুঁকে পড়ে, এটা হচ্ছে গতিজাড্যের উদাহরণ। ঠিক আছে, এবার আসছি আমরা নিউটনের ফার্স্ট ল। নিউটনের ফার্স্ট ল, নিউটনের ফার্স্ট ল তাহলে কি বলছে, বাইরে থেকে বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে। মানে আলটিমেটলি নিউটনের ফার্স্ট ল কি বলে, পদার্থের গতিজাড্যের সংজ্ঞা দেয়, পদার্থের জাড্যের ধর্ম দেয়। জাড্য ধর্ম আমরা কোথা থেকে পাই, পদার্থের নিউটনের ফার্স্ট ল থেকে। নিউটনের ফার্স্ট ল থেকে আমাদের পদার্থের জাড্য ধর্ম কথা জানতে পারি। ঠিক আছে, নিউটনের ফার্স্ট ল তাহলে কি বলছে, যদি বাইরে থেকে বল প্রযুক্ত না হয় তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে। ঠিক আছে, এটাই নিউটনের ফার্স্ট ল। এবার আমরা এখান থেকে আসবো ফোর্স কাকে বলে, ফোর্স বা বল কাকে বলে। ফোর্স বা বল কাকে বলে আমরা কি জানি, কি বলবো তাহলে, ফোর্স is an action which produce or tends to produce motion in a body। তাহলে আমরা ফোর্স মানে কি জানি, ফোর্স হলো এমন একটি অ্যাকশন যেটি কোনো বস্তুকে মোশন মানে গতি দেওয়ার চেষ্টা করে বা গতি দেয়, বা কোনো জিনিসকে থামানোর চেষ্টা করে বা থামিয়ে দেয়। যদি গতি দেওয়ার চেষ্টা করে আমরা পজিটিভ ধরি, তাহলে কোনো বস্তুকে থামানোটা আমরা নেগেটিভ ধরবো। ঠিক আছে, ফোর্স কিন্তু দুদিক থেকে ভাবে হিসাব করা যায়। যখন আমরা কোনো বস্তুকে ঠেলার চেষ্টা করি তখন আমরা ফোর্স দিই, আবার যদি কোনো বস্তুকে আমরা আটকানোর চেষ্টা করি তখন আমরা ফোর্স দিই। তাহলে ফোর্স ইজ এন অ্যাকশন হুইচ প্রডিউস or tends to produce motion in body। ঠিক আছে, এবার যদি বলা হলো যে এক্স ডাইরেকশন বরাবর একটা F1 ফোর্স কাজ করছে, একটা F2 ফোর্স কাজ করছে, তাহলে আমাদের রেজাল্টেন্ট ফোর্স এখানে বার করতে হবে, এটা রেজাল্টেন্ট ফোর্স। তাহলে আমরা কি জানি, যদি একটা ফোর্স কে আমরা রেজুলেট করি তাহলে এই x অক্ষ বরাবর F1 cos থিটা আর এই অক্ষ বরাবর y অক্ষ বরাবর F2 sin থিটা। তাহলে রেজাল্টেন্ট বার করতে গেলে আমরা কি করব, এখানে একটা সূত্র আছে প্যারালেলোগ্রাম ল বা ফোর্সের চতুর্ভুজ সূত্র। ঠিক আছে, চতুর্ভুজ সূত্র ডিটেলস না গিয়ে আমরা ওদের শুধুমাত্র যে ক্যালকুলেশন করে পাই সেটাই দেখছি। ক্যালকুলেশন করে আমরা পাই r সমান রুট ওভার f1 স্কয়ার প্লাস f2 স্কয়ার প্লাস 2f1 f2 cos থিটা। রেজাল্টেন্ট ফোর্স এর মান পাই রুট ওভার f1 স্কয়ার প্লাস f2 স্কয়ার প্লাস 2f1 f2 cos থিটা। ঠিক আছে, আর যেখানে থিটাটা কি, যেখানে থিটাটা হলো f1 এবং f2 এর মধ্যে অ্যাঙ্গেল, যেখানে থিটাটা হলো f1 আর f2 এর মধ্যে অ্যাঙ্গেল। ঠিক আছে, এবার এখান থেকে আমাদের রেজাল্টেন্ট ফোর্স আর যে কোনো একটা ফোর্সের মধ্যে যদি কোণ আলফা হয়, রেজাল্টেন্ট ফোর্স আর যে কোনো একটা ফোর্সের মধ্যে যদি কোণ আলফা হয়, সেই ক্ষেত্রে আমাদের ট্যান আলফা বার মানে কোণটা বার করার সূত্র হচ্ছে ট্যান আলফা সমান f2 sin থিটা বাই f2 sin থিটা বাই f1 প্লাস f2 cos থিটা। আচ্ছা, এবারে থিটার মানটা যদি আমাদের 0 ডিগ্রি হয়, থিটার মানটা যদি 0 ডিগ্রি হয় তাহলে আর এর মান আমরা কত পাবো, থিটার মান যদি
0 ডিগ্রি হয়, থিটা সমান যদি 0 ডিগ্রি হয়, তাহলে আমরা আর এর মান পাবো √f এর স্কোয়ার প্লাস f2 স্কোয়ার প্লাস 2f1 f2, যেটা কি f1 প্লাস f2 তার হোল স্কোয়ার। অতএব আর সমান কি পাবো f1 প্লাস f2। ঠিক আছে, যখন থিটা সমান 0 ডিগ্রি হবে। আর থিটা সমান 90 ডিগ্রি হলে, থিটা সমান 90 ডিগ্রি হলে আমরা পাবো এই ভ্যালুটা f1 তখন জিরো স্কয়ার হয়ে প্লাস যাবে। হ্যাঁ, তখন এই ভ্যালুটা টোটালটা জিরো হয়ে যাবে। তাহলে f1 স্কোয়ার প্লাস f2 স্কোয়ার। আর যদি দুটো ফোর্সই সেম হয়, মানে f1 ইকুয়াল টু যদি f2 হয়, f1 ইকুয়াল টু যদি f2 হয়, তখন রেজাল্টেন্ট কত হবে? f1 যদি f2 এর সাথে সমান হয়, তখন রেজাল্টেন্ট কত হবে? কত হবে দেখি। আর সমান তাহলে 2f, f এর স্কোয়ার বলতে পারি, যেহেতু দুটোই সমান, f1 ইকুয়াল টু f2 সমান f ধরলাম। তাহলে প্লাস 2f এর স্কোয়ার সমান cos থিটা, এই 2f স্কোয়ার cos থিটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি √2f এর স্কোয়ার সমান 1 প্লাস cos থিটা। এবার 1 প্লাস cos থিটাকে আর কিভাবে লেখা যায়? 2 cos স্কয়ার থিটা বাই 2। হ্যাঁ, তাহলে এটা 2 cos স্কোয়ার থিটা বাই 2, 2 cos স্কোয়ার থিটা বাই 2। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? √4 f স্কোয়ার cos স্কোয়ার থিটা বাই 2 সমান, এটা বাইরে আসলে কি হবে 2f cos থিটা বাই 2। যদি f1 সমান f2 হয়, সেক্ষেত্রে রেজাল্টেন্টের মান 2f cos থিটা বাই 2। এবার তাহলে ওই রেজাল্টেন্ট ফোর্স বার করতে হবে, একটা অঙ্ক করি। বলছে ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ টু ফোর্স, ফাইন্ড দ্য magnitude of two force when they are in right angle, when they are right angle, then there, যখন এরা রাইট অ্যাঙ্গেল থাকবে, তখন ওই ফোর্স দুটোর রেজাল্টেন্ট হচ্ছে কত দেওয়া আছে, যে √10 নিউটন। যখন ওদের দুটো ফোর্স রাইট অ্যাঙ্গেল আছে, তখন রেজাল্টেন্ট দেওয়া আছে √10 নিউটন। তাহলে বলছে যদি ওই ফোর্স দুটো 60 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, যদি ওই ফোর্স দুটো 60 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, তখন রেজাল্টেন্ট ফোর্স কত হবে? যদি তারপরে থিটা সমান 60 ডিগ্রি হয়, তাহলে রেজাল্টেন্ট কত হবে? বার করে দেখি। বেশ, রেজাল্টেন্ট বার করতে হবে না, রেজাল্টেন্ট বার করতে গেলে এটা 10 নম্বরের কোয়েশ্চেন হয়ে যাবে। তোমরা ফোর্স 1 আর ফোর্স 2 বার করো, মানে ফার্স্ট ফোর্স আর কত হবে, আর সেকেন্ড ফোর্সটা হবে বাই কত।
বেশ করি তাহলে। প্রথমে দেওয়া আছে রেজাল্টেন্ট সমান √10 নিউটন। প্রথমে দেওয়া আছে রেজাল্টেন্ট সমান F1 হবে √10 1 আর F2 হবে 3। কত কত? F1 হবে 1 আর F2 হবে 3। হ্যাঁ, নিউটন। হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে। F1 হবে 1 নিউটন, F2 হবে 3 নিউটন। হ্যাঁ, তাহলে এখানে দেওয়া আছে আমাদের রেজাল্টেন্ট √10 নিউটন। আমরা যদি cos 90 ডিগ্রি ধরি, তো cos 90 ডিগ্রি মান 0, তাহলে এটা আমরা কি পাবো? প্রথমে f1 এর স্কয়ার প্লাস f2 স্কয়ার, অতএব f1 এর স্কয়ার প্লাস f2 এর স্কয়ার সমান আমরা কি পেলাম? 10, কারণ এই রুটটা এই রুট উঠে যাবে, তখন f1 স্কয়ার প্লাস f2 স্কয়ার সমান 10 এখানে পেলাম। তারপর বলছে যখন cos 160 ডিগ্রি, তখন হচ্ছে আমাদের কি রেজাল্টেন্ট √13, তখন আমাদের রেজাল্টেন্ট √13। আচ্ছা, আমি এখানে তো রেজাল্টেন্টের মান দিইনি, তোমার এখানে বার করলে কি করে? না, এখানে আছে F1 স্কয়ার প্লাস F2 স্কয়ার। এই F1 এর জায়গায় 1 আর F2 জায়গায় যদি 3 বসানো হয়, তাহলে একমাত্র আচ্ছা 10টা আচ্ছা হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাও হবে, এটা সেখান থেকেও করা যাবে। আর হ্যাঁ দ্বিতীয়ত ঠিক, আমি যদি সেটাও করা যাবে। আর আমি যদি হ্যাঁ, আর আমি যদি রেজাল্টেন্টের জায়গায় এটা বসিয়ে দিই, তাহলে তো হয়ে গেল, √13 বেরিয়ে যাবে। মানে আচ্ছা, হ্যাঁ F1 তাও F2 হবে। জায়গায় মান বেশ, বসিয়ে দিলেই তো √13 বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ সেটাই বলছিলাম, এটা তখনই 10টা পসিবল যখন একটা মান মানে ফোর্স 1 হবে, আর একটা f2 যদি 3 হয়, বা f2 1 f1 3, যে কোনো একটা একটা ফোর্স 1 একটা ফোর্স 3 হবে, ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ এখান থেকেই বলতেছিলাম করতে। এখানে 60 ডিগ্রি দিয়ে যদি কেউ করতো, এরকমই পরীক্ষায় কোশ্চেন দেবে, কোন একটা ভ্যালু দিয়ে দেবে, যারা 60 ডিগ্রি বসে এখানে f1 স্কয়ার প্লাস f2 স্কয়ার সমান cos 60 ডিগ্রি মান বসে যখন করতে যাবে, অনেক বড় হয়ে যাবে, টাইমটা খেয়ে নেবে ওদের। এখান থেকে যদি বুদ্ধি লাগে করা হয় যে f1 স্কয়ার f2 স্কয়ার সমান 10, একটা 1 1 একটা 3, তাহলে হয়ে যাবে অঙ্কটা। ঠিক আছে, এভাবে বুদ্ধি দিয়ে করতে হবে, নাহলে হবে না, টাইম খুব শর্ট। হ্যাঁ, সেটাই। ইয়েস, তাহলে আরেকটা করো তোমরা দেখি। দুটো ফোর্স দেওয়া আছে 100 নিউটন আর 150 নিউটন। একটা হচ্ছে 100 নিউটন, আর একটা হচ্ছে 150 নিউটন। তাহলে রেজাল্টেন্ট বার করো। আর থিটার মান হচ্ছে 45 ডিগ্রি। জাস্ট রেজাল্টেন্টের ফর্মুলা এখানে বসে করলেই হয়ে যাবে। কি কত আসছে? সে ক্যামেরাটা ভালো বোঝা যাচ্ছে না এটা। নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, 1 মিনিট। নেটওয়ার্কের প্রবলেম করতে লেগে যাচ্ছে। এক মিনিট, আমি ক্লাসটা অফ করছি, ঠিক আছে, দিয়ে আবার চালু করছি, ঠিক আছে। হুম হুম, ঠিক আছে।
এবার বোঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ বোঝা যাচ্ছে। হ্যাঁ, এটা পরে করো। এখানে 232 নিউটন অ্যান্সার আসবে, ঠিক আছে? 232 নিউটন অ্যান্সার আসবে। কিছু নয়, রেজাল্টেন্টের ফর্মুলা বসিয়ে দিলে হয়ে যাবে, f1 স্কয়ার প্লাস f2 স্কয়ার প্লাস 2f1 f2 cos থিটা। এই মানটা বসিয়ে দিলেই হয়ে যাবে। এটা মানে পয়েন্টে অ্যান্সার আসবে, পুরোপুরি 232 আসবে না। পয়েন্টটা নেগলেক্ট করা হয়, যখন পয়েন্ট আসে পয়েন্টটা নেগলেক্ট করলেই হবে, ঠিক আছে? কিন্তু এই ক্যালকুলেশনটা ক্যালকুলেটরে করতে হবে। হ্যাঁ, বেশ। যদি এখানে একটা জিনিস বলে রাখি, যদি f1 আর f2 এর মধ্যে থিটা ধরা গেল এখানে 30 ডিগ্রি আছে, ঠিক আছে? তাহলে আমরা আলফাটা কি বলেছিলাম? আলফাটা হচ্ছে রেজাল্টেন্ট ফোর্সের সঙ্গে যে কোনো একটা ফোর্সের অ্যাঙ্গেল। মানে কি, ধরি এটা একটা রেজাল্টেন্ট ফোর্স, ঠিক আছে, আর এটা হচ্ছে f1, ঠিক আছে? এই কোণটা হচ্ছে আলফা। এটা বার করার সময় আমি একটা উদাহরণ নিলাম জাস্ট, ঠিক আছে? এটা বার করার সময় সবসময় কি করতে হবে আমাদেরকে? ওই আলফাটা বার করার জন্য 120 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বাদ দিলে হয়ে যাবে। সরি, 90 ডিগ্রি বলছি, থিটা বাদ দিতে হবে। 120 থেকে থিটা বাদ দিলে আমাদের আলফা মানটা বেরিয়ে যাবে। বেশ, নেক্সট আসছে আমরা তাহলে। এটা 120 না 90 ডিগ্রি থেকে? না, অ্যাকচুয়ালি এটা আমাদের টোটালটা কত? 90 ডিগ্রি তো, হ্যাঁ হ্যাঁ। টোটালটা 90 ডিগ্রি। হ্যাঁ, সেই জন্য ম্যাক্সিমাম ভ্যালু এখানে কত আমাদের? 120 ডিগ্রি আমরা যদি বাদ দিই তবে আমরা কি পাবো? আলফার মান ম্যাক্সিমাম কত পাবো? 90 ডিগ্রি পাবো। আলফা মান কখন ম্যাক্সিমাম পাবো? 90 ডিগ্রি কখন পাবো? হ্যাঁ 90 প্লাস 30 করলে পাবো তখন। 90 প্লাস 30 করলে 120 ডিগ্রি পাবো তো, মানে 120 ডিগ্রি থেকে আমরা যদি 30 ডিগ্রি বা যেটা বাদ দেবো সেটার ক্ষেত্রে আমরা ওটা মানে পেয়ে যাবো আর কি। এখানে 120 ডিগ্রি থেকে বাদ দিতে হবে। আলফা সমান 120 ডিগ্রি মাইনাস থিটা। বেশ, নিউটনের সেকেন্ড ল। নিউটনের সেকেন্ড ল মুখস্থ করা আছে? নিউটনের সেকেন্ড ল বলছে যে কোনো একটা বস্তুর রেট অফ চেঞ্জ অফ মোমেন্টামের রেট অফ চেঞ্জ মোমেন্টামের রেট অফ চেঞ্জ হচ্ছে ফোর্সের সঙ্গে সমান। রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ ইকুয়াল টু অ্যাপ্লাইড ফোর্স। তাহলে নিউটন সেকেন্ড ল কি বলছে? যে দ্য টাইম রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ ইকুয়াল টু দ্য অ্যাপ্লাইড ফোর্স, ঠিক আছে? সরি, এটা পি, মোমেন্টামকে পি দিয়ে ডিনোট করা হয়। মোমেন্টামকে পি দিয়ে ডিনোট করা হয়। নিউটন সেকেন্ড ল বলছে তাহলে যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তন হার ওই বস্তুটির উপর অ্যাপ্লাইড ফোর্সের সঙ্গে সমান। তাহলে এখান থেকে আমরা কি পাই? ফোর্স সমান ডিপি বাই ডিটি। এবার পি সমান আমরা কি জানি? পি সমান বললাম এম ভি, ভরবেগ এম ভি। তাহলে আমরা কি লিখবো? যে ডিডি অফ টি এম ইন্টু ভি, ঠিক আছে? এটাকে ডেরিভেটিভ করতে হবে। ডেরিভেটিভ গুণ আকার আছে, এম ইন্টু ভি করলে আমরা কি পাবো? এম ইন্টু ডিভি বাই ডিটি প্লাস ভি ইন্টু
ডিএম বাই ডিটি। এমটা কিন্তু এখানে মাস, ঠিক আছে। এবার এবার এখানে একটা জিনিস কনসিডার করতে হবে যে সময়ের সঙ্গে যদি মাস পরিবর্তন না হয়, মানে সময়ের সঙ্গে যদি মাস পরিবর্তন না হয়, মানে মাসটা যদি কোনো বস্তু কনস্ট্যান্ট থাকে, সেই ক্ষেত্রে ডিএম বাই ডিটি কত হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। কারণ আমরা জানি কোনো একটা কনস্ট্যান্টকে ডেরিভেটিভ করলে সেটা হয় জিরো, ঠিক আছে। তাহলে আমরা কি পাবো? এম ইন্টু ডিভি বাই ডিটি। এই ডিভি বাই ডিটিটা কি? অ্যাক্সিলারেশন। হ্যাঁ, অ্যাক্সিলারেশন। তাহলে তাহলে আমরা কি পাবো? এফ সমান এম ইন্টু এ, ঠিক আছে। এটা হচ্ছে নিউটনের সেকেন্ড ল থেকে আমরা এই ফর্মুলাটা পাই। নিউটনের সেকেন্ড ল থেকে আমরা ফর্মুলাটা পাই। আর নিউটনের সেকেন্ড ল ভরবেগের ব্যাখ্যা বা সংজ্ঞা দেয়। নিউটনের সেকেন্ড ল ভরবেগের সংজ্ঞা দেয়। প্রশ্নে আসে কোন নিউটনের কোন সূত্র ভরবেগের সংজ্ঞা দেয় বা বলের সংজ্ঞা দেয়, তখন আমরা হবে নিউটনের সেকেন্ড ল। কোন নিউটনের কোন ল পদার্থের জাব্য ধর্মের ব্যাখ্যা দেয়? নিউটনের ফার্স্ট ল, ঠিক আছে। এগুলো কোশ্চেনে দেবে। এবার সময়ের সঙ্গে যদি ভেলোসিটি সমান থাকে, ডিভি বাই ডিটি যদি, মানে ভিটা যদি কনস্ট্যান্ট হয়, তখন আমরা ডিভি বাই ডিটি কি পাবো? জিরো। তখন সেক্ষেত্রে কি পাবো আমরা? এফ সমান ভি ডিএম বাই ডিটি, ঠিক আছে। এটা হচ্ছে নিউটনের সেকেন্ড ল। নিউটনের সেকেন্ড ল থেকে আমরা অনেক অঙ্ক করতে হবে। এখান থেকে আবার সেই ঘাতের সংজ্ঞা আছে, ঘাতের সংজ্ঞা বা ইম্পালস, ওইগুলা সব এখান থেকে ব্যাখ্যা করতে হবে। সেগুলো আগে পরীক্ষাটা হোক, তারপর নাহলে এগুলো কনসেপ্টটা আরো ডিটেলস দিতে হবে। তো আগে তোমরা প্রজেক্টাইল মোশনের এক্সামটা দিয়ে দাও, তারপর ডিটেলস আবার ঢোকা যাবে। কারণ প্রজেক্টাইল মোশন কিন্তু বিশাল কমপ্লিকেটেড একটা টপিক, প্রজেক্টাইল মোশন। আর ওখান থেকে প্রশ্ন আসে, ঠিক আছে। তাহলে নিউটনের সেকেন্ড ল এর ডিটেলস পরের দিন যাব, তারপর ইম্পালস এগুলো পরের দিন হবে, ঠিক আছে। তাহলে আজকে আজকে এই পর্যন্তই হলো, ঠিক আছে। পরের দিন কিন্তু 10টা থেকে, মানে রবিবারে 10টা থেকে সবাইকে এক জায়গায় থাকার কথা বলা হচ্ছে, কারণ ওই 10টা থেকে পরীক্ষাটা দিতে হবে সবাইকে, নাহলে যে দেবে না সে বাদ পড়ে যাবে, ঠিক আছে। বেশ, তাহলে টাটা। ঠিক আছে।